লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক জটিলতার কারণে সম্ভব হয়নি লিভার প্রতিস্থাপন। সুইজারল্যান্ডে 4 দিনের সফর শেষে বিকেলে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। চতুর্থ দিনে বৈঠক করেন ডব্লিউটিও প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। ধানমন্ডি এলাকায় বেপরোয়া শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রুপ কারা মুক্তির পর বিদেশ থেকে অপরাধ জগতের নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের জখম, চাঁদাবাজিতে জড়াচ্ছে অনুসারীরা। এখানে আপনার 3 জন মারছে, 7-8টা হুন্ডা নিয়ে এসে গোলাগুলি করছে, আগুন টাগুন ধরে সিসি ক্যামেরা ভাঙছে। বরিশালে বিএনপি নেতাদের উপর একের পর এক হামলায় ছড়িয়েছে আতঙ্ক। অভ্যন্তরীণ কোন্দল, বলছে পুলিশ। অভিযোগের তীর সুসময়ের নেতাদের দিকে। তারা আমার হত্যা করার জন্য করছেন, কারণ এই কোপগুলো তো আমার হাতে দেয় না, দিচ্ছে তো আমার মাথার উপর। আমার উপরে পূর্ব হইতে এই সদস্য যে একজন শিকদারের রাজনৈতিক একটা প্রতিহিংসা ছিল। তাদের কাছে না জিজ্ঞেস করি কেন প্রোগ্রাম করলাম, আমার মনে হয় তারা এটার সাথে জড়িত থাকতে পারে। গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনকে সহায়তা দিতে গিয়ে বিপাকে জুলাই ফাউন্ডেশন। পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকের হাতে এখনও পৌঁছেনি নগদ অর্থ। যখন এরকম পারিবারিক দ্বন্দ্ব আমরা দেখতে পাই, তখন আমরা দুই পক্ষকে একসাথে নিয়ে বসি এবং একটি শুনানির মাধ্যমে দুই পক্ষেই যাতে স্যাটিসফাই থাকে সেরকম করে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি। গাইবান্ধায় রোগ নিরাময়ে কথিত কবিরাজের ঝাড়ফুঁক জাদুটোনা। সুস্থ হতে দেশের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষের ভিড়। বিজ্ঞান সমর্থন করে না, বলছেন চিকিৎসক। আমি কোনো চিকিৎসা দেই না, মানে দোয়া নিতে আসে আমার কাছে। প্রথম চিকিৎসাতে 70-80% সুস্থ হয়েছে। স্থানীয় লোক চিকিৎসা গ্রহণ করে না, বাইরে থেকে হয়তো আসে। এটা কমপ্লিটলি অপরাধ, কারণ চিকিৎসা শাস্ত্রে এই ধরনের কোনো কিছুই লেখা নাই। শুল্ক বৃদ্ধির প্রভাব পড়ছে বিদেশি ফলের মোকামে। ডলারের বাড়তি মূল্য বাড়াচ্ছে এলসি খরচ। কেনা কমিয়ে দিয়েছেন সীমিত আয়ের ক্রেতারা। তুরস্কের সহায়তায় 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে পাকিস্তান। উচ্চগতির কান ফাইটার জেট কারখানা স্থাপন হলে প্রতিরক্ষা বাড়বে ইসলামাবাদের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হয়। শুক্রবার স্থানীয় সময় রাত 9টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে। এরপর তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মাকে বাসায় নিয়ে যান। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন তিনি। দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে দৃঢ় সংকল্পবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। দিনটির কথা উল্লেখ করে তারেক রহমান তাঁর ফেসবুকে এই পোস্ট দেন। সেখানে তিনি বলেন, একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলীক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি। তখন কারাগারই ছিল বিরোধী দলের ঠিকানা। তারেক রহমান আরও লেখেন, গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার 5 আগস্টে ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।
সফরের শেষ দিনে 7টি বৈঠক করে শনিবার বিকেলে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের চতুর্থ দিনে বেশ কিছু সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাইডলাইনে বৈঠক করেন তিনি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO প্রধান LDC থেকে উত্তরণে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দেন। জানান বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের সাপ্লাই চেইন স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে। আলাদা বৈঠকে সৌদি মালিকানাধীন রেড সি গেটওয়ে মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের পাশাপাশি শুক্রবার কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহাপরিচালক ডক্টর এনগোজি ওকোনজো ইওয়েলা বলেন, WTO বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তা করবে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের বাংলাদেশের সাপ্লাই চেইনে স্থানান্তরের অনুরোধ জানান তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের দুর্নীতি ও শেখ হাসিনার পরিবারের ব্যবসায়িক চুক্তিগুলো দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সৌদি মালিকানাধীন পোর্ট কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের এক্সিকিউটিভ চেয়ারম্যান আমের এ আলী রেজা। কোম্পানিটি মাতারবাড়ি বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করে। আলী রেজা বলেন, তারা মাতারবাড়িকে এ অঞ্চলের অন্যতম বড় বন্দর ও শিপিং হাব হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে চায়। এছাড়া আমেরিকান বিনিয়োগকারী ও ম্যারিনো ম্যানেজমেন্ট এবং ড্যারিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে ড্যালিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরের চতুর্থ দিনে 7টি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। শনিবার বিকেলে দেশে ফিরবেন তিনি। 4 দিনে তিনি প্রায় 50টি বৈঠক করেছেন বলেও জানান শফিকুল আলম। বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভয়ানক ক্যাম্পেইন চালালেও সুইজারল্যান্ডের সবাই ডক্টর ইউনূসের প্রশংসা করেছেন। আজকেও 7টা মিটিং ছিল। আমরা 3টা পর্যন্ত একটানা মিটিং হয়েছে। এটা 3টার পরে জাস্ট আগামী 2 ঘন্টার মধ্যে আমরা যাওয়ার প্রস্তুতি নিব এবং ইনশাল্লাহ আগামীকাল বিকালবেলায় আমাদের টিম দেশে পৌঁছবে। নেইবারিং কান্ট্রির মিডিয়া ভয়ানক রকমের একটা ক্যাম্পেইন করছে। তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে এক ধরনের ইসলামিস্ট গভর্নমেন্ট আসছে। দুনিয়ার এমন কোনো মিথ্যা কথা নাই, তারা প্রতিদিন প্রচার করছে। কিন্তু আমরা ডেভোসে এসে দেখেছি যে পুরো উল্টো। সবাই প্রফেসর ইউনূসের লিডারশিপকে প্রেস করছেন। ভিয়ন গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা এবং গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তেরজিওগ্লু উভয়ে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সাথে। তানফির মৌসুম, যমুনা নিউজ। রাজধানীর মাল্টিপ্ল্যানে 2 ব্যবসায়ীকে কোপানোর কিছুক্ষণ আগে ধানমন্ডির 7 এতে এলোপাতাড়ি গোলাগুলি করে সন্ত্রাসীরা। সেই ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে এই এলাকার নির্মাণাধীন ভবন মালিকদের কাছে চাঁদা চাওয়া হয়। পরে চাঁদা না পেয়ে ওই এলাকায় অস্ত্র হাতে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। 10 জানুয়ারি সন্ধ্যা 6টা রাজধানীর ধানমন্ডি 7 এতে বাইকে করে আসে বেশ কয়েকজন যুবক। অস্ত্র হাতে সবাই একটি নির্মাণাধীন ভবনের সামনে থামে। এর মধ্যেই এক যুবক ইমন ভাই পাঠাইছে বলেই এলোপাতাড়ি 10-12 রাউন্ড গুলি করে। ভবনের ভেতরের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে আতঙ্কে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকেও দিক বিদিক ছুটতে দেখা যায়। কারা কি উদ্দেশ্যে এভাবে প্রকাশ্যে গোলাগুলি করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যায় টিম যমুনা। প্রকাশ্যে কেউ কথা বলতে না চাইলেও কয়েকজন জানান, শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দেয় এমন হামলা। ইমনের নাম করে চাঁদা চায় নির্মাণ শ্রমিক। চাঁদা চায়, এইখানের মধ্যে চাঁদা চায়, তো চাঁদা দিতে চায় নাই, ওরা করছে, পুলিশের কাছে কমপ্লেন করছে, এসে গোলাগুলি করছে। এটা কার নাম করে? এটা কার নাম করে? ইমন শীর্ষ সন্ত্রাসী ইমন। চাঁদা কি সব বাড়িতে চাচ্ছে? সব বাড়িতে। কি পরিমাণ কত টাকা করে দিতে হবে কি বলছেন? এটা আমি জানি। কয়জন আসছিল ওই দিন সব মিলে? প্রথম দিনে ছিল 5-6 জন, পরে আইসে মনে করেন একদিনে গুলি করছে শুনছি নাকি 2 জনে, পরে একদিনে 7-8টা হুন্ডা নিয়ে এসে গোলাগুলি করছে, আগুন টাগুন ধরে সিসি ক্যামেরা ভাঙছে। নিজেদের আধিপত্য জানান দিতে সেদিন সন্ত্রাসীরা শুধু গুলি করে ক্ষান্ত থাকেনি, এই জায়গায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীতে হুমকি দেয়া গেছে, চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলবে। আচ্ছা, গুলি করলো তো এখানে ওরাই? হ্যাঁ গেছে।
4-5 জনে মারছিল, শর্টে থাপ্পড়টা বাড়িতে দিয়েছে, আর একবার সব বলতে এক একটা ড্রাগ বন্ধ গনবো বাড়ি চলে যাবে, তা নাহলে পেটাবে মারবে। খোঁজ নিয়ে জানা যায় এই এলাকায় আরও বেশ কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলছে। গোলাগুলি করার আগে প্রত্যেকটিতেই চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছিল ইমনের লোকজন। ইঞ্জিনিয়ার সহ কয়েকজনকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। মানে এরা কি এই সব প্রজেক্টে চাঁদা চাইছে? হ্যাঁ, সব প্রজেক্ট এই প্রজেক্টের লোকও মারধর দিছে। এখানে আপনার 3 জন মারছে, একটা লেবার মারছে, আর এই আপনার সুপার ভাই আছে না, সুপার বাইরে মারছে, তারপর আপনার ইঞ্জিনিয়ার বাইরে মারছে। তো মনে করেন যে আপনার 30টার মতো থাপড় দিছে। গোলাগুলি করার কয়েকদিন আগে চাঁদা দাবি করার সেই সিসি ক্যামেরার ফুটেজও যমুনা টেলিভিশনের হাতে এসেছে, যাতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন যুবক এসে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। জানা গেছে বিদেশে বসে ধানমন্ডি এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে শীর্ষ সন্ত্রাসী ইমন। আমরা যতটুকু জেনেছি যে এই 5 আগস্টের পরবর্তী সময়ে সে জামিন পায়, জামিন পাওয়ার পরে শুনেছি বিদেশে অবস্থান করছে, এরকম একটা আমরা শুনেছি, এটা নিয়ে কাজ করতেছে দেখি। প্রকাশ্যে গোলাগুলির এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। হামলায় সরাসরি জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সিসি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় এবং গোপন সংবাদের মাধ্যমে আমরা বেশ কিছু আইডেন্টিফাই করি ওইখানে যারা ছিল, এবং এর মধ্যে 2 জন আছে খুবই গুরুত্বপূর্ণ। একটা ছিল ওখানে হৃদয়, আর একটা হচ্ছে রাতুল। 2 জন কিন্তু 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা যে বড় ভাইয়ের মাধ্যমে ওখানে গিয়েছে, সেই বড় ভাইয়ের নাম টাম সহ যারা আছে সবাইকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এবং সবাই কিন্তু পলাতক। এসব সন্ত্রাসীদের মদতদাতাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী বংশালের স্বামীর হাতুড়ির আঘাতে খুন হয়েছেন এক গৃহবধূ। অভিযুক্ত স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বংশালের সিকাটুলি লেন এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় 2 বছর আগে মাকসুদা খাতুন ও মোহাম্মদ ইব্রাহিমের বিয়ে হয়। এরপর বেশ কয়েকবারই তাদের মধ্যে নানা ইস্যুতে পারিবারিক কলহ দেখা দেয়। শুক্রবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ইব্রাহিম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে। পরে রাতে বংশাল থানায় একটি হত্যা মামলা করে নিহত মাকসুদার পরিবার। মাকসুদার 1 বছর বয়সী একটি মেয়ে রয়েছে। আসামি ইব্রাহিম পেশায় একজন ফ্রিল্যান্সার। আগে এসে শুনি যে না এনারা ওই একটা নাম দিচ্ছে আর কি, বুঝছেন। পরে বললাম না একটা তো হবে না, আমার ভাগ্নে আমাকে বলছে যে ওনার সাথে আরো জড়িত আছে, আমাকে মারধর করছে। আমি বিচার চাই। হ্যাঁ, সবসময় মানে বলতো যে মানে সংসারে অভাব নাই, কিন্তু দেয় না দেয়, কষ্ট দিয়ে রাখে সব কিছু। এটা কি কোনো মানুষের কাজ যে নিজের বিবিকে হত্যা করতে পারে এইভাবে হাতুড় দিয়ে? মাথার এক পাশ তো আমি পিক দেখে স্পিচলেস হয়ে গেছি। আমি কি বলবো বুঝতেছি না। মাথার এখান থেকে পর্যন্ত কোনো কিছু নাই, খালি হাতুড়ের আঘাতের দাগ। খুলনার তেঁতুলতলা মোড় এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে অর্ণব কুমার সরকার নামে এক যুবককে হত্যা করেছে। নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মাস্টার্সের ছাত্র। সোনাডাঙ্গা থানা পুলিশ জানায় অর্ণব শুক্রবার রাত 9টার দিকে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন। এ সময় 4-5 জন সন্ত্রাসী তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 5 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে, তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত অর্ণব নগরীর সোনাডাঙ্গা থানার আবু আহমেদ সড়কের বাসিন্দা, ঠিকাদার নীতিশ চন্দ্র সরকারের ছেলে। চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় প্রকাশ্যে শুটকি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন একজন। স্বজনদের দাবি, চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে জাহাঙ্গীরকে। ঘটনার তদন্ত ও জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামে এভাবেই মুখ বেঁধে হাতে দেশীয় অস্ত্র নিয়ে মাতব্বর বাড়ির দিকে যেতে দেখা যায় বেশ কয়েকজনকে। এর কিছুক্ষণ পরেই জুমার নামাজের ঠিক আগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে গুলি করে তারা। গুলিবিদ্ধ হন ওই ব্যবসায়ী সহ আরও একজন।
স্থানীয়রা উদ্ধার করে তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ অন্যজন। এমন খবরে হাসপাতালে ছুটে আসেন নিহত ব্যবসায়ীর স্বজন ও প্রতিবেশীরা। স্বজনদের দাবি, চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। ক্লাবের সামনে এই ঘটনাটা ঘটছে, ওনাকে গুলি করছে, পিছনে এখানে একটা গুলি রাখছে, আর যে বাইক পরিচালনা করছে তার এখানে একটা গুলি রাখছে। থেকে চাঁদা চেয়ে ওনাকে, উনি যখন ডিসঅর্ডার করছে তখন ওনাকে খুন করছে পরিকল্পিতভাবে। রাজনৈতিক কোনো পরিস্থিতির কারণে এই ঘটনা হয়নি, ওনাকে মূলত চাঁদা দাবির কারণে এই ঘটনা হয়েছে। নামাজ পড়তে আসার সময় আমাদের আসাদ আলী মাতাব্বরপাড়া সমাজ কল্যাণ সমিতির একটা ক্লাব আছে, ওই ক্লাবের সামনেই ওনাকে গুলি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত রাউজানবাসী দাবি জানান জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারে মুখোমুখি করার। যে করো এর উপযুক্ত শাস্তি হোক, খুনিদের উপযুক্ত আমরা শাস্তি চাই। অবশ্যই বিষয় কয়দিন হারাবো আমরা, এরকম আপনজনকে আর কত হারাবো, আপনজনকে হারানোর মতো আর পারতেছি না। এটা ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটার বিচার চাই আমরা সুস্থভাবে। সরকারের কাছে আমরা এটাই দাবি চাই। তবে এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। না, পুলিশ ওখানে ঘটনাস্থলে আছে এবং গোয়েন্দা শাখা যারা কাজ করছে এবং ঘটনার জড়িত যাদের তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে, বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। নিহত জাহাঙ্গীর আলম চট্টগ্রামের আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী। তার আড়ত থেকে দেশের বিভিন্ন অঞ্চল সহ বিদেশেও শুটকি রপ্তানি করা হয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাঠে নেই আওয়ামী লীগ, তারপরেও বরিশালের সংঘাত থামছে না। হামলা হচ্ছে বিএনপি নেতাদের বাসভবনে, রাস্তায় প্রকাশ্যে কোপানো হচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের। পুলিশ বলছে এসব দলীয় অভ্যন্তরীণ কোন্দল। যদিও বিএনপি নেতাদের দাবি আওয়ামী লীগের সাথে মিলে ষড়যন্ত্র করছে দলের দুঃসময়ে পালিয়ে থাকা সুসময় নেতারা। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। গেল ২৯ ডিসেম্বর রাত 11:30 নগরীর লাইন রোড এলাকায় বাসার সামনে দাঁড়িয়েছিলেন যুবদল নেতা ইউসুফ খান রনি। হঠাৎ দুর্বৃত্তদের হামলা, প্রাণ বাঁচাতে দেন দৌড়, তবুও রক্ষা পাননি। দ্বিতীয় দফায় হামলার শিকার হন তিনি। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আমার তো মনে হয়েছে তারা আমার হত্যা করার জন্যই করছেন, কারণ এই কোপগুলো তো আমার হাতে দেয় না, দিয়েছে তো আমার মাথার উপরে, এগুলো আমার হাতের উপরে দিয়ে গেছেন। ৮ জানুয়ারি রাতের ঘটনা। একযোগে ভাঙচুর চালানো হয় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবরের বাসভবনে। তার আগে ৩ জানুয়ারি মারধর করা হয় যুগ্ম আহ্বায়ক হালিম মৃধাকে। আমার উপরে পূর্ব হইতে এই সদস্য যে একজন শিকদারের রাজনৈতিক একটা প্রতিহিংসা ছিল, কিন্তু যেহেতু আমি ওই এলাকার পুরানা ব্যক্তিত্বে ছিলাম, এরপর বিভিন্ন কারণবশত এই কমিটি নিয়ে আমাদের বিরুদ্ধে একটা মতবিরোধ সৃষ্টি হয়। সদস্য সচিব এবং আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আমারে কিছু ইঙ্গিত দিছিল যে আমরা যে এই করি এটা ঠিক না, তাদের কাছে না জিজ্ঞেস করে কেন প্রোগ্রাম করলাম। আমার মনে হয় তারা এটার সাথে জড়িত থাকতে পারে। এসব কারণে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে জনমনে। আমরা সাধারণ জনগণ রাস্তায় বের হতে ভয় পাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে আমরা উদ্বেগ প্রকাশ করি। এর আগে আওয়ামী লীগ ছিল, ওরা কিন্তু এইভাবে অরাজকতা করছে। হ্যাঁ, আমরা কিন্তু একটু বিভ্রান্তিতেও ছিলাম, একটু ঘাবড়াইও যেতাম। ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে অনেক টেনশন করা লাগতো, অনেকটা কিন্তু ওই অ্যাঙ্গেলই আছে। সিনিয়র নেতাদের দাবি দলে কলহ ও বিভ্রান্তি তৈরির ষড়যন্ত্র চলছে। পুলিশকে তদন্তের আহ্বান জানালেন মহানগর বিএনপির আহ্বায়ক। আওয়ামী লীগ তো এখন চক্রান্ত করতেছে বিভিন্নভাবে, তারা দলের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, একটা কলহ সৃষ্টি করার জন্য তারা সবসময় এই কাজটা করে। পুলিশ কমিশনার বলছেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে। দলীয় কোন্দলের কারণে ঘটছে দু একটি ঘটনা। যেগুলো ঘটছে তারা কিন্তু আবার মামলাতে ইন্টারেস্ট হচ্ছে, তারা আবার নিজেরাই মিটিয়ে নিচ্ছে বিষয়গুলো। কিন্তু যেগুলো আমাদের অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলো যদি আমাদেরকে বলে, এবং সেটা আমরা প্রপার ব্যবস্থা নিচ্ছি। গেল ৯ জানুয়ারি রাতে নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাজীবের হাত পায়ের রক কেটে দেয় সন্ত্রাসীরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
মাঘের প্রথম ভাগে সারা দেশে আবারও শীতের দাপট বইছে। হিমেল হাওয়া, তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। এ বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। মুন্না, শীতের সকালের চিত্রটা কেমন দেখছেন, আর মানুষের জীবনযাত্রায় প্রভাব কতটা পড়েছে? দেবাশিস, মাঘের শীতে বাঘপালা এটি একটি প্রচলিত শব্দ কিন্তু আমাদের অঞ্চলে সারা রয়েছে। তো আসলে এখন শীত সেরকমই সারা দেশব্যাপী যেমন শীত পড়েছে, গোপালগঞ্জেও তার যে আলাদা কিছু না। তবে গোপালগঞ্জে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি। তবে 14.2 ডিগ্রি হলে অনুভূত কিন্তু শীত অনুভূত বেশি হচ্ছে। কারণ হলো যে কুয়াশা, গত কয়েকদিন ধরে কিন্তু গোপালগঞ্জে প্রচন্ড কুয়াশা, মনে হয় বৃষ্টির মতন কুয়াশা পড়েছে। আজকে সকালে এই মুহূর্তে আমি দেখছি সূর্যের মুখ দেখা যাচ্ছে। গত কয়েকদিন কিন্তু আমরা গোপালগঞ্জবাসী কিন্তু সূর্যের মুখ দেখতে পাইনি। তবে আমি কৃষি বিভাগের সাথে এই কুয়াশা নিয়ে বলেছি, তারা বলেছে যে কুয়াশায় হয়তোবা কিছুদিন ধরে হয়তো কুয়াশার কারণে বীজতলার তেমন ক্ষতি হবে না, তবে বড় আবাদটা কিন্তু একটু পিছিয়ে যাবে বলে আমাকে কৃষি অফিস জানিয়েছে। কেননা কম করে হলো 1 সপ্তাহ বড় আবাদ পিছিয়ে যাবে। আর জনজীবনে শীতের কারণে যদি আমি বলি, তাহলে শীতের কারণে জনযাত্রা তো অবশ্যই তারা যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা দিন আনে দিন খায়, যারা রিক্সা চালায় বা যারা জমিতে কাজ করে, তারা কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছে না। লোকজন তেমন একটি বাইরে না বেরোনোর কারণে কিন্তু রিক্সাওয়ালা যারা রিক্সা চালায় তারা যাত্রী পাচ্ছে না। শ্রমিকরা মাঠে না যেতে পেরে তারা কিন্তু শ্রম বিক্রি করতে পারছে না। এই হলো জীবনযাত্রা এবং মানুষের অবস্থা। সর্বোপরি গোপালগঞ্জের যে শীত পড়েছে, আগামীতে আরো ঠান্ডা বেশি পড়বে এমনটি জানিয়েছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। ধন্যবাদ মুন্না যুক্ত হবার জন্য। এখনও আপনজন হারানোর ধাক্কা সামলে উঠতে পারেননি জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারগুলো। এর মাঝে আবার আর্থিক সহায়তার টাকা পাওয়া নিয়ে অনেক পরিবারে দেখা দিয়েছে পারিবারিক দ্বন্দ্ব। উত্তরসূরি সংক্রান্ত সমস্যা কাটিয়ে আর্থিক সহায়তা হাতে পৌঁছাতে লেগে যাচ্ছে দীর্ঘ সময়। পারিবারিক জটিল এসব সমস্যা কিভাবে মোকাবেলা করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেটি বিস্তারিত জানাচ্ছেন সুমায়া ঐশী। ছেলেবেলার দুরন্তপনায় মুশকুল ছোট্ট হুজাইফা। ভবিষ্যৎ ভাবনার জটিল সুতোয় এখনো বাধা পড়েনি সে। আপন জগতে মেতে থাকা হুজাইফা জানেই না 19 জুলাই তোলপাড় হয়ে গেছে তার জীবন। 19 জুলাই নিউ মার্কেটের সামনে মাথার ঠিক পেছনটায় গুলি লাগে হুজাইফার বাবা আব্দুল ওয়াদুদের। ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় দেহ। নিষ্ঠুর পৃথিবীতে বাবাহারা হুজাইফার এখন ভবিষ্যৎ কি? আমি হাউসওয়াইফ, আমার পক্ষে আমার এই বাচ্চাকে চালানো সম্ভব না। ঢাকা শহরে একটা প্রাইভেট স্কুলে পড়ানো অনেক খরচ। স্বামীর মৃত্যুর পর গৃহিণী শাহনাজের একার কাঁধেই ছেলেকে মানুষ করার দায়িত্ব। অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে সহায়তা করা তো দূরের কথা, উল্টে পারিবারিক দ্বন্দ্বে আটকে যায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ। নানা ঝড়ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে জানুয়ারিতেই মোট টাকার 80% এসেছে শাহনাজের হাতে, আর বাকিটা পেয়েছেন শহীদ ওয়াদুদের মা। আমার শাশুড়িকে 20% দিয়েছে, কিন্তু তারপরেও তারা চেয়েছিল সবটা নেয়ার জন্য, কিন্তু জুলাই ফাউন্ডেশন দেয়নি। জুলাই ফাউন্ডেশন আমাকে 80% দিয়েছে। জুলাই ফাউন্ডেশনের 20% অর্থ পেয়ে সন্তুষ্ট আব্দুল ওয়াদুদের মা? তা জানতে টিম যমুনা পৌঁছে যায় আব্দুল ওয়াদুদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। 5 লাখ টাকা দিয়েছে, হে 4 লাখ টাকা লই গেছে, 1 লাখ টাকা আমার লগে ফালাই থিছে। আবার বর্তমানে যে টাকা দেবে, হ্যাঁ হে সব নিয়ে যাইবে, আমারে কিছু দেবে না। তাই আমি কিরম চলবো? আমার ছোট ছেলের তো কোনো পদ নাই। শাহনাজের মতো পারিবারিক দ্বন্দ্বের মুখে আশার আলোটুকু নিভু নিভু অনেক পরিবারের। জটিল এসব বিষয়গুলো কিভাবে সমাধান করছে জুলাই ফাউন্ডেশন? উত্তরসূরিদের মধ্যে অর্থ বিতরণে কোন নীতি মেনে চলা হচ্ছে? যখন এরকম পারিবারিক দ্বন্দ্ব আমরা দেখতে পাই, তখন আমরা দুই পক্ষকে একসাথে নিয়ে বসি এবং একটি শুনানির মাধ্যমে দুই পক্ষেই যাতে স্যাটিসফাই থাকে সেরকম করে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি। আমরা সর্বোচ্চ চেষ্টা করি দুই পক্ষকেই সমান গুরুত্ব দেওয়ার জন্য। কিন্তু এরকম যদি কোনো পরিস্থিতি আমরা দেখতে পাই যে শহীদের স্ত্রী আছে এবং স্ত্রীর বাচ্চা আছে, তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি।
অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে হুজাইফা। তার স্বপ্নের সারথি কে হবে? মায়ের প্রত্যাশা, নিজের জন্য অন্তত একটি কর্মক্ষেত্রের সুযোগ হলে মানুষ করা যেত ছেলেকে। বড় হয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায় হুজাইফা। তবে তার এই স্বপ্ন পূরণ একা মায়ের পক্ষে সম্ভব নয়। তার জন্য সমর্থন, সহায়তা আসতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। তবে সেই সহায়তা, সেই সমর্থন কবে নাগাদ হুজাইফার কাছে এসে পৌঁছবে বা তার পরিবারের কাছে এসে পৌঁছবে তা এখনও অজানা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরের বিরল সীমান্তের বাংলাদেশ অংশ থেকে এক বাংলাদেশিকে তুলে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ভারতীয় এক কৃষককে বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে দুদেশের নাগরিককে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিএসএফকে সতর্ক করেছে বিজিবি। শুক্রবার সকালে এনায়েতপুর সীমান্তের নিজ জমিতে কাজ করছিলেন কৃষক আলামিন। এমন সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। তাদের দাবি, কোনো অপরাধ ছাড়াই সীমান্তের প্রায় 100 গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলামিনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর কিছুক্ষণ পর বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া ভারতীয় নাগরিক নারায়ণ চন্দ্র রায়কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে স্থানীয়রা। ছেলেটা বাংলাদেশের মোটামুটি 300 গজ ভিতরে দৌড়ে আসার পরে এইখান থেকে 6 জনে ওকে ধরে নিয়ে যায়। যখন চিল্লা পোকরা শুনি, দৌড়ে আসি, দেখি ওকে টানে নিয়ে যাচ্ছে বিএসএফ গুলা। আমরা আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের কাছে যাইতে পারি না। ওদের কাছে আপনার হাসুয়া ছিল আর লাঠি ছিল। বিকেলে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠক করে হস্তান্তর করা হয় আটক দুজনকেই। ওরা কিছুটা বাংলাদেশের মধ্যে চলে আসছিল। এটার ব্যাপারে আমরা তাদেরকে কড়া প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমানা, আন্তর্জাতিক সীমা রেখে যেটা আছে যদি ক্রস না করে, তাদেরকে বলা হয়েছে। বিজিবির সাথে বৈঠকে বিএসএফ জানায়, ভুল বোঝাবুঝির কারণেই ওই কৃষককে ধরেছিল তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে বিএসএফকে সতর্ক করেছে বিজিবি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই একবিংশ শতাব্দীতেও মানুষের বিশ্বাসকে পুঁজি করে লাল সালু কার্যক্রম চালাচ্ছে অনেক ভণ্ডপীর। সামাজিক মাধ্যমে রীতিমতো ঝাড়ফুঁক, জাদুটোনায় রোগ নিরাময়ের প্রচারণা দিয়ে কবিরাজি চালাচ্ছেন গাইবান্ধার এক কথিত পীর। দেশের বিভিন্ন স্থান থেকে মোটা টাকার ভিজিট দিয়ে আরোগ্য লাভের আশায় ধর্ণা দেয় নারী পুরুষরা। চিকিৎসকদের মতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কোনোভাবেই সমর্থন করে না এসব কর্মকাণ্ড। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। ভক্ত অনুসারীদের নিয়ে বসেছে জমজমাট আসর, জিকির আশকারে মশগুল সবাই। সাদুল্লাপুরের প্রত্যন্ত পল্লী নিশ্চিন্তপুর, সেখানেই আস্তানা জুলফিকুর রহমান বিপ্লবের। পীর হিসেবেই নিজেকে পরিচয় দেন তিনি। জাদুটোনায় জিনের আছর ছাড়ানো কিংবা জটিল সব ব্যাধি সারানোর গ্যারান্টি দেন বিপ্লব। তেলেসমাতি এসব কারবার প্রচার করেন নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। তা দেখে অনেকেই দ্বারস্থ হন কথিত এই কবিরাজের কাছে। চিকিৎসার জন্য এখানে আসে, তারা চিকিৎসায় এখন ভালো সুযোগ সুবিধা পায় দেখেই তো আসে, তাছাড়া তো আসলে হয় না। প্রথম চিকিৎসাতেই 70-80% সুস্থ হয়েছি। হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে মুরিদ হয়েছে এবং পুরো পরিবার এখন সুস্থ আছে। ছেলের থেকে কোন লোক আসে, তারপরে মনে করো রাজশাহী থেকে আসে, স্কার্ট করে মনে করেন আমরা নিয়ে এসি। এলাকাবাসী জানালেন, আরোগ্য লাভে বিপ্লবের কাছে আসা কেউই স্থানীয় নয়। এক সময় ইমামতি করতেন বিপ্লব। 7-8 বছর আগে হুট করেই আধ্যাত্মিকতা। নিজ বাড়িতে মুহাম্মাদি দরবার শরীফ নামে গড়েন আস্তানা। দুটো একটা মোটরসাইকেল দেখা যায়, তারপরে দু একটা গাড়ি দেখা যায়, এই বাড়ি করছে। স্থানীয় লোক চিকিৎসা গ্রহণ করে না, বাইরে থেকে হয়তো আসে। এই জিনিসগুলো বলতে দরকার, এই মাত্র। যমুনা টিভির মুখোমুখি কথিত পীর দাবি করলেন, চিকিৎসা নয়, ভক্তদের কেবল দোয়া দেন তিনি। আমি কোনো চিকিৎসা দেই না, মানে দোয়া নিতে আসে আমার কাছে। এসব ইসলামের পরিপন্থী বলে জানিয়েছেন আলেমরা। চিকিৎসকরাও বলছেন অপচিকিৎসা চালাচ্ছেন বিপ্লব। আপনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন,
কোরআনের ব্যাখ্যাকে অপব্যাখ্যা করে এবং মানুষদেরকে হয়রানিমূলক যে কার্যক্রম তারা করে, মানুষদেরকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। এই সমস্ত দরবার এই আমাদের বাংলাদেশ থেকে উৎখাত করার প্রয়োজন। আন্ডার প্রিভিলেজড যাদেরকে বলে তাদের ক্ষেত্রে এটা আসলে দেখা যাচ্ছে এটা একটা কমপ্লিটলি অপরাধ, কারণ চিকিৎসা শাস্ত্রে এই ধরনের কোনো কিছুই লেখা নাই। এর আগেও ভণ্ডামির অভিযোগে বিপ্লবের আস্তানা বন্ধ করে দেয় জনপ্রতিনিধিরা। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। চৌকিদার পাঠিয়ে দেয়, তারপরে ওই ওয়ার্ডের মেম্বারকে পাঠিয়ে দেয়, সেটা বন্ধ করেছিলাম। এখন যদি চালু করে থাকে তাদের ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা বা এই ধরনের অপচিকিৎসা করার তো কোনো ধরনের সুযোগ নেই। আমাদের চেয়ারম্যানকে বলেছি দ্রুত ব্যবস্থা নেবেন এবং এই বিষয়ে আমাদের এসিডেন্টও আছে, সে অভিযান করবে। শুধু সাদুল্লাপুর নয়, গাইবান্ধার বিভিন্ন স্থানে এভাবে চিকিৎসার নামে অপচিকিৎসা চালাচ্ছেন আরও কয়েকজন কথিত পীর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ফলের বাজার বেশ চড়া, শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে বিদেশি ফলের মোকামে। পাশাপাশি ডলারের বাড়তি বিনিময় মূল্য বাড়িয়ে দিচ্ছে এলসি খরচ। সীমিত আয়ের ক্রেতারা বলছেন ফল এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে, কমিয়ে দিয়েছেন ফল কেনা। রাজধানীর বাদামতলীর ফলের আড়তে, দোকানে, রাস্তার ধারে থরে থরে সাজানো আছে নানা দেশি বিদেশি ফল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে হাঁকডাকে মুখরিত। বিদেশি ফলের দাম যেন কিছুতেই কমছে না। 9 জানুয়ারি শুকনা ও টাটকা ফল আমদানিতে সম্পূরক শুল্ক 30% থেকে বাড়িয়ে 45% করা হয়েছে। এর প্রভাবে দাম বেড়েছে আপেল, আঙুর, মাল্টা ও কমলার। খাওয়া কমিয়ে দিয়েছেন সীমিত আয়ের অনেকে। আমার 4টা বাচ্চার জন্য আমি 2 পিস কিনছি, এখন 1 কেজি কিনতে গেলে তো 280 টাকা। 280 টাকা যদি ফলই কিনি তাহলে চাল, ডাল, মাছ, তরকারি বাজেটে খুবই সমস্যা হচ্ছে, কারণ এই নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো খেতেই পারবে না কিনা। গরিব দুঃখী মানুষ যে খাইবে এগুলো খাওয়ার মতন ব্যবস্থা, 1 কেজি কেনার মতন ব্যবস্থা নেই, এত টাকা দাম বাড়ছে। খুচরা বাজারে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে 250 টাকায়। মাল্টা, আপেল ও নাশপাতি স্বাদ নিতে চাইলে ক্রেতাদের গুনতে হবে 300 টাকার উপরে। লাল এবং সবুজ আঙুরের জন্য গুনতে হবে 500 থেকে 600 টাকা। পাইকাররা বলছেন ফল বেঁধে 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 100 টাকা। আপেলের দাম বাড়ছে, মালটার দাম বাড়ছে, আঙ্গুরের দাম বাড়ছে, আনারের দাম বাড়ছে, নাশপাতির দাম বাড়ছে, সবটাই বাড়ছে। কমলা বাড়ছে কেজি প্রতি আপনার 30 টাকা, আপেল বাড়ছে কেজি প্রতি 40 টাকা 50 টাকা, লাল আঙ্গুরটা বাড়ছে পার কেজিতে প্রায় 100 টাকা। ব্যাট বাড়ার কারণেই হচ্ছে ফলের দামটা বৃদ্ধি পেয়েছে। গত 15 দিন আগে যা ছিল 15 দিন পরে আসলে এখন প্রতি কার্টুনে দেখা গেছে 5 থেকে 700-800 এরকম পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধির জন্য আমদানিকারকরা উচ্চ শুল্ক হারকে দুষছেন। বলছেন ডলারের বিনিময় মূল্য বাড়ার প্রভাবও পড়েছে দামে। ডলারের দামের পরে কিন্তু এই ক্যালকুলেশন করে ডিউটিটাও নেওয়া হয়। বিদেশি ফলের যে ডিউটি যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে কিন্তু আপনি অনেক দামে এবং মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। চলতি অর্থ বছরের 5 মাসে আপেল, মাল্টা, কমলা, আঙুর, নাশপাতি ও খেজুরের আমদানি হয়েছে 87,000 টন। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পলিথিন ঘেরাও করে চলছে ক্লাস। বিদ্যালয়ের মূল ভবনের বেহাল দশা। নতুন ভবন নির্মাণের টেন্ডার পাশ হলেও কাজ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কর্তৃপক্ষ পাঠদান বন্ধের নির্দেশ দিলেও শীত থেকে বাঁচতে বাধ্য হয়েই এমন ব্যবস্থা। কাশিয়ানীর হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল আঙিনায় এভাবেই চলছে পাঠদান। বিগত 6 মাস ধরেই স্কুল ভবন পরিত্যক্ত, খসে পড়ছে পলেস্তারা, রয়েছে দুর্ঘটনার শঙ্কা। ঝুঁকি এড়াতে ভবনের সামনে গাছের নিচে বসেছে ক্লাস। শীত থেকে বাঁচতে পলিথিনে ঘিরে চলছে পাঠদান। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমাদের বাথরুম খুবই খারাপ অবস্থা, কারণ বাথরুম ঢোকা যায় না। আমাদের স্কুলটা ভাঙা এবং ঝুঁকিপূর্ণ, যে কারণে আমরা বাইরে ক্লাস করছি। মাঝে মাঝে এখানে সাপও দেখা যায়। একটি সরকারি বিদ্যালয়ের এমন দশায় উদ্বিগ্ন, ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুলটা তো এমনি পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ, এখানে সাপের খোসা দেখা গেছে। শীতের সময় তো ওদের অনেক কষ্ট হচ্ছে, আর বৃষ্টি আসলে, ঝড় আসলে ওদের তো আরো কষ্ট হয়। আমার মেয়ের ধরেন দুশ্চিন্তা হয়, বিল্ডিং কখন ভেঙে পড়ে, কি করে, স্কুলে পাঠাতে ভয় লাগে। বিপাকে পড়েছেন শিক্ষকরাও, কোনো রকমে চালিয়ে নিচ্ছেন পাঠদান। মনোযোগ হারাচ্ছে কোমলমতিরা। বিল্ডিংটা জায়গায় জায়গায় খসে পড়ছে,
উপর থেকে ওই প্লাস্টার ঝরে পড়ছে, রড বেরোয় যাচ্ছে। আমার যে পিয়ন সে মাঝে মাঝে আর কি খোঁচাই গেছে সেগুলো ফেলে যাতে বাচ্চাদের গায়ে না পড়ে। যখন ঘন বৃষ্টি শুরু হয়েছে তখন আমাদের অফিস থেকে নির্দেশ দিয়েছে যে এখন ওই বিল্ডিং যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, ওদেরকে ভিতরে ক্লাস করানো যাবে না। পারিপার্শ্বিক অবস্থার কোনো শব্দ গাড়িগুলো দেখলে তো বাচ্চারা তো একটু তাকাবেই, পড়ালেখার প্রতি একটু দৃষ্টি অন্য মনোযোগ হয়। অথচ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের টেন্ডার পাশ হয়ে পেরিয়েছে কয়েক মাস, কাজ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইঞ্জিনিয়ারের সাথে বসে কিভাবে এটা সমাধান করা যায় ওইটা আমরা চেষ্টা করতেছি আর কি। এখন কথা হলো এখানে তো কোনো উঁচু জায়গা নাই, আর এখানে গর্ত জায়গা একটা আছে, এটা বরাদ করে তারপর ঘর উঠানো একটু সময় ব্যাপার। আমাদের যদি টাকা না দেয় তাহলে তো আমরা তো এটা কাজ করতে পারি। সব জটিলতা কাটিয়ে দ্রুত ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হামাস ইসরায়েল চুক্তির আওতায় আজ ছাড়া পাওয়ার কথা আরও 4 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাবে 200 ফিলিস্তিনি কারাবন্দী। সবকিছু ঠিকঠাক থাকলে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর দ্বিতীয় ধাপে বন্দী বিনিময় হবে আজ। স্থানীয় সময় সকাল 10টা থেকে 11টার মধ্যে ছাড়া পাবে বন্দীরা। এ দফায় মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম পরিচয় প্রকাশ করেছে হামাস। তারা সবাই ইসরায়েলি বাহিনীর নারী সেনা। প্যালেস্টিয়ান ডিটেইনিস কমিশন জানিয়েছেন ওফার কারাগার থেকে বের করা হবে ফিলিস্তিনি বন্দীদের। গত রোববার প্রথম দফায় মুক্তি পেয়েছিল 3 ইসরায়েলি জিম্মি ও 90 ফিলিস্তিনি কারাবন্দী। হামাস ইসরায়েল চুক্তির শর্তে বলা হয়েছিল প্রতিজন বেসামরিক ইসরায়েলি নারী জিম্মির পরিবর্তে মুক্তি পাবে 30 ফিলিস্তিনি নারী ও শিশু, আর বন্দী প্রতিজন নারী সেনার বিনিময়ে ছাড়া পাবে 50 ফিলিস্তিনি নারী ও শিশু। এবার বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট বানাতে যাচ্ছে পাকিস্তান। 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান তৈরি করবে ইসলামাবাদ। তুরস্কের সাথে হওয়া চুক্তি অনুযায়ী দেশটিতে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক এই ফাইটার জেটের কারখানা, এমনটাই বলছে দুদেশের গণমাধ্যম। বলা হচ্ছে চুক্তিটি বাস্তবায়িত হলে প্রতিরক্ষা খাতে ব্যাপকভাবে সক্ষমতা বাড়বে পাকিস্তানের। যুদ্ধবিমানের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি বলে বিবেচনা করা হয় 5th জেনারেশনের ফাইটার জেটকে। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে এই প্রযুক্তি, যার মধ্যে অন্যতম তুরস্ক। আঙ্কারার কাছে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমানের আদলে তৈরি 5ম প্রজন্মের ফাইটার জেট কান। তুরস্কের সহায়তায় এবার অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানে দুদেশের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোতে চূড়ান্ত হয় এ সংক্রান্ত চুক্তি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে যা নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। চুক্তির আওতায় পাকিস্তানে স্থাপন করা হবে যৌথ কারখানা, যেখানে তৈরি হবে 5ম প্রজন্মের কান যুদ্ধবিমান। গোপনীয়তার জন্য বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত কান ফাইটার জেট। বলা হয় উচ্চ গতির কারণে খুব সহজেই রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম এটি। মাত্র 20 মিটার দৈর্ঘ্যের আকাশযানটি শব্দের চেয়েও 1.8 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতাতেও কার্যকর এটি। কান ফাইটার জেটে বহন করা যায় এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস মিসাইল সহ বেশ কয়েক ধরনের বোমা। 2023 সালে 5ম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমান বাজারে আনে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। প্রথম ফ্লাইটেই মিলে সফলতা। দাবি করা হয় মার্কিন যুদ্ধবিমান F-35কে টক্কর দিতে সক্ষম কান। তুরস্কের দাবি এই যৌথ প্রকল্প দুদেশের বিমান বাহিনীকে সমৃদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তুরস্ক ছাড়া শুধুমাত্র যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার কাছে 5ম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। আসলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাৎসি স্টাইলে স্যালুট জানিয়েছিলেন ইলন মাস্ক? প্রশ্নের উত্তর খুঁজতে চলছে তোলপাড়। নজিরবিহীন বিতর্কের মুখে শীর্ষ ধনকুবের মাস্ক দেশে দেশে পড়তে হচ্ছে তুমুল প্রতিবাদের মুখে। ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। তবে অবিশ্বাস্যভাবে এই ইস্যুতে ইলন মাস্কের পক্ষ নিয়েছেন স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংসতম গণহত্যার জন্য দায়ী করা হয় ফ্যাসিবাদী নাৎসি মতাদর্শের জনক এডলফ হিটলারকে। তাকে সম্মান জানাতে ডান হাত উপরে তুলে বিশেষ কায়দায় নাৎসি স্যালুট জানাতো অনুসারীরা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অনেকটা একই কায়দায় স্যালুট জানিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। বিতর্কিত এই স্যালুট ঘিরে দেশে দেশে নজিরবিহীন ক্ষোভ তৈরি হয়েছে শীর্ষ এই ধনকুবেরের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থা।
মিলানের ঐতিহাসিক স্থান পিয়াৎসালে লরেটোতে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে মাস্কের কুশপুত্তলিকা, যেখানে 1945 সালে একই কায়দায় ঝুলানো হয়েছিল ইতালি স্বৈরশাসক বেনিতো মুসোলিনির মরদেহ। প্রতিবাদ জানাতে অনেকে আবার মাস্ক মালিকানাধীন সোশ্যাল হ্যান্ডেল এক্স থেকে ডিলিট করেছে নিজের অ্যাকাউন্ট। এটি খুবই আশ্চর্যজনক। সম্মান কিংবা উচ্ছ্বাস প্রকাশের আরো অনেক রকম কায়দা থাকার পরও তিনি এমন একটি ভঙ্গি ব্যবহার করেছেন যার সাথে নাৎসি স্যালুটের মিল রয়েছে। ব্যাপারটা অত্যন্ত অস্বস্তিকর। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি মন্ত্রী ও সদস্যদের সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত। সবচেয়ে অবাক করা বিষয় হলো বিতর্কিত এই ইস্যুতে মাস্কের পক্ষ নিয়েছেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান মাস্ক সবসময় ছিলেন ইসরায়েলের বন্ধু ও ইহুদিদের একনিষ্ঠ সমর্থক। শীর্ষধনীর ওপর আনা এই অভিযোগকে অবৈধ বলে আখ্যাও দিয়েছেন ইহুদিদের ধর্মগুরু, প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন সংস্থা। তবে বিশাল এ সমালোচনাও যেন দাগ কাটতে পারেনি ইলন মাস্কের মনে। উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ব্যঙ্গাত্মক পোস্ট করে বিষয়টি যেন উপভোগই করছেন শীর্ষ এই ধনী। জানান অপদস্থ করতে হলে আরও ভালো করে কূটকৌশল চালতে হবে সমালোচকদের। মজার ছলে বলেন, এই স্যালুট নিয়ে আর কোনো পোস্ট দেখলে মেজাজ হারাবেন তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।